বলছিলাম। এবার 7 নম্বর অঙ্কটা করবো। এই অঙ্কটা কবে এসেছিল? 2016 জেনারেল এসেছিল। একদম সোজা অঙ্ক, একদম সোজা অঙ্ক। বলছে কি সি রয় ইজ দ্য ওনার অফ 3 হাউসেস। ও 3টে বাড়ির মালিক। প্রথম বাড়িটা কোথায় আছে? কলকাতায় আছে। দ্বিতীয় বাড়িটা আছে দুর্গাপুরে এবং তৃতীয় বাড়িটা আছে মালদায়। প্রথম বাড়িটা কলকাতায় আছে। প্রথম বাড়িটা কি করতে বলছে? লেট আউট করে দেবো, কোনো সমস্যা নেই। লেট আউট এবার তো করলাম তো, পুরো সেম টু সেম অঙ্ক হবে। দ্বিতীয় বাড়ি দুর্গাপুর। কোথায় ছিল বাড়িটা? দুর্গাপুরে। কি বাড়ি এটা? সেলফ অকুপাইড। এটাও করবো সেলফ অকুপাইড। তৃতীয় বাড়িটা কি বলেছে? ওন বিজনেস। আমরা শিখেছি ওন বিজনেসের এন্ট্রি হয়, তাই তো? ওন বিজনেসের এন্ট্রি হয়, কারণ বিজনেস যখনই বলবে না সেলফ অকুপাইড ফর ওন বিজনেস, তার মানে সেটা হয়ে যাবে পিজিইপি বলে একটা হেড আছে, এর পরের চ্যাপ্টার শিখবো, সেখানে যাবে। ঠিক আছে, তাহলে আমাকে দুটো বাড়ি শিখতে হবে। চল টাক্কার। প্রথমে লেখ হাউস, লেখ হাউস নাম্বার 1, ব্র্যাকেটে কি লিখবো? লেট আউট। তোরা জানিস কলকাতায় বাড়ি হলে কি, আগের অঙ্কটাই করলাম, কলকাতায় বাড়ি থাকলে কোন মিউনিসিপাল হয়? গ্রস। এইগুলোই তো মনে রাখতে হবে, এই ছোট ছোট জিনিস মনে রাখতে হবে। লেখ গ্রস মিউনিসিপাল ভ্যালু। গ্রস মিউনিসিপাল ভ্যালু কত টাকা বলেছে বল? গ্রস মিউনিসিপাল ভ্যালু কত বলছে? 3 লাখ টাকা। প্রথম বারে লেখ 3 লাখ টাকা। তারপর লিখবো ফেয়ার রেট। অঙ্কে আছে কত টাকা আছে? 2,80,000। নিয়ম কি? এই দুটোর মধ্যে এটা বড়। কত বড়? বড় কোনটা? 3 লাখ টাকা। হয়ে গেল। ঠিক এর নিচে লিখবো স্ট্যান্ডার্ড রেট। কত টাকা দিয়েছে বল স্ট্যান্ডার্ড রেট? ও বললো নেই, তার মানে না। না থাকলে লিখতে হবে এনে। এন এর ফুল ফর্মটা আগের দিন বলেছিলাম, আবার বলেছি, নট অ্যাপ্লিকেবল। নট অ্যাপ্লিকেবল। এনে মানে কিন্তু নীল না, মাথায় রাখবে। এনে মানে কিন্তু নীল না, এনে মানে নট অ্যাপ্লিকেবল। তাহলে আমি কি বলেছিলাম? এই দুটোর মধ্যে, এই দুটোর মধ্যে বড়, আর এই দুটোর মধ্যে কি বলেছিলাম বল? ছোট। এইগুলো মনে রাখতে হবে। তাহলে এখানে কত হবে? ছোট কত? 3 লাখ। আর এনের মধ্যে ছোট কোন জানিস? 3 লাখ। 3 লাখ আর এনের মধ্যে ছোট হচ্ছে 3 লাখ। হ্যাঁ বল। বল। এইগুলো, এইগুলো কোশ্চেন গুলো তোরা যেহেতু 12 পড়ে এসেছিস, কষ্ট ট্যাক্স ওদের করা উচিত নয়। যারা, যাদের কষ্ট ট্যাক্স ছিল না তারা করতে পারে, ঠিক আছে। দেখ, কিছু তো মনে থাকা উচিত, এইটুক তো মনে রাখা উচিত। 3 লাখ আর এনে, এনে মানে হচ্ছে নট অ্যাপ্লিকেবল। এখানে কোনো টাকাই নেই। তাহলে বড় হোক ছোট হোক 3 লাখ টাকাই হবে। যদি বলতে এখানে এন এর জায়গায় যদি বলতো নীল, তখন তুই বলতো তিনি এনে আর নীল আলাদা। ঠিক আছে তো? এখানে লিখবো স্টেপ 1। কি লিখবো? রিজনেবল এক্সপেক্টেড রেট। লিখবো স্টেপ 2। কি লিখবো? অ্যানুয়াল রেট। কত বলেছে দেখ অ্যানুয়াল রেট? 3,60,000, 3,60,000। তাহলে বড় হচ্ছে 3,60,000, তাই তো? যেটার মধ্যে বড় হচ্ছে 3,60,000। লিখবে কি? জানি জানি, সব দেখে নিয়েছি আমি। স্টেপ 3 দেখ না, পুরো করে দেবো, কিচ্ছু বাদ দেবো না। আগের মধ্যে ভ্যাকেন্সি ছিল। স্টেপ 3 তে কি লিখবো বল? হায়ার অফ স্টেপ 1 এন্ড হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2। এবার লিখবো লেস লস। তুই যেটা বললি ভ্যাকেন্সি, এবার লিখছি লস ডিউ টু ভ্যাকেন্সি। লেখ লস, লস ডিউ টু ভ্যাকেন্সি। কি লিখলাম বল? লস। লিখিস? হয়ে গেছে। লস ডিউ টু কর, করে দিতে হবে। লস ডিউ টু ভ্যাকেন্সি। বল অঙ্কে ভ্যাকেন্ট ক মাস ছিল প্রথম বাড়িতে? 2 মাস। পুরো আগের অঙ্ক মতন। অ্যানুয়াল রেন্ট মানে বছরে, 12 মাসে। এই যে 3,60,000 টাকা যে অ্যানুয়াল রেন্ট ছিল, এটা ক মাসের রেন্ট ছিল? 12 মাসের রেন্ট ছিল 3,60,000। তাহলে ভ্যাকেন্সি ক মাস ছিল? 2 মাস। তাহলে 2 মাসে কত হবে? কত হচ্ছে? 60,000। 3,60,000 থেকে 60 বাদ দিলে কত? 3 লাখ। কি তুই এবার বুঝেছিস? অ্যান্সার পেয়েছিস? কি হলো? এবার এটাকে বলা হয় গ্রস অ্যানুয়াল ভ্যালু। এটাকে বলা হয় গ্রস অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে, এবার লিখলেস মিউনিসিপাল ট্যাক্স।
or any other tax, municipal tax or any other tax paid by the owner. লিখলাম মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner. দেখ কোশ্চেনে বলেছিল মিউনিসিপাল ট্যাক্স কত বলেছিল, কত পার্সেন্ট বলেছিল মিউনিসিপাল ট্যাক্স? 10%। ঠিক আছে, মিউনিসিপাল ট্যাক্স 10%। একটা কথা মাথায় রাখবি, আমি যেটা বলছি মন দিয়ে শুনবি। মিউনিসিপাল ট্যাক্স এখানে 10% বলেছিল। মিউনিসিপাল ট্যাক্স কোন টাকার উপর চার্জ করতে হয়? এটাকে বলে দিচ্ছি, কথাটা কি নোটে লেখানো আছে, আমি তবু বলে দিচ্ছি। মিউনিসিপাল ট্যাক্স আগের অঙ্কে বলে দিয়েছিল, টাকা বলেছিল 3000 টাকা বলেছিল, মনে হচ্ছে তো? তুই ডাইরেক্ট 3 বসিয়ে দিয়েছিল। কিন্তু মিউনিসিপাল ট্যাক্স কোন ভ্যালুর উপর চার্জ করতে হয় এরকম ফাইনাল। মিউনিসিপাল ট্যাক্স মাথায় রাখবি, এটা কোনদিন ভোলার চেষ্টা করবি না। অলওয়েজ বলে একটা কথা বললো, অলওয়েজ, সব সময় নেট মিউনিসিপাল ভ্যালু, জীবনে কখনো ভোলার চেষ্টা করবি না। মানে হাউস প্রপার্টির কথা বলছি, মিউনিসিপাল ট্যাক্স অলওয়েজ নেট মিউনিসিপাল উপর চার্জ করা। নেট কিছু লিখতে হবে, নোটে লেখানো আছে। ওই যে 2 পাতা নোট দিয়েছি হাউস প্রপার্টির, ওর মধ্যেই লেখানো আছে। ঠিক আছে তো, দেখবি প্রথমেই হাউস প্রপার্টির শুরুতেই লেখানো ছিল। তাহলে কি বললাম, মিউনিসিপাল ট্যাক্স কোন ভ্যালুর উপর চার্জ করা হয়? নেটের উপর। নেট নেট নেট। আগের অঙ্কটা করলাম না কেন, আগের অঙ্ক টাকাই বলে দিয়েছিল। যদি পার্সেন্টেজ বলে এভাবে করো, মিউনিসিপাল ট্যাক্স কার উপর চার্জ করো? নেটের উপর। স্যার নেট কি করে বার করো? তোর অঙ্কে কোন মিউনিসিপাল ভ্যালু বলেছিল? তোর কোশ্চেনে বলেছিল গ্রস মিউনিসিপাল ভ্যালু। এর থেকে তোকে নেট বের করতে হবে। কি করে বের করবো গ্রস থেকে নেট? আগের দিন বলেছিল, বলো 9/10। গ্রস কত ছিল বলো অঙ্কে? গ্রস 3 লাখ টাকা ছিল, এর সাথে 9/10 করলে হয় নেট। তাহলে বুঝতে পারলি তো, 2,70,000। বোঝা গেল? তাহলে কি বুঝতে পারলি? আমি বলছি এখানে কিছু টোকার দরকার নেই, আমি এখানে বলছি মন্দি শোন। আমাকে যদি কখনো কোশ্চেন আসে বা কলেজে যদি জিজ্ঞাসা করে মিউনিসিপাল ট্যাক্স কোন ভ্যালুর উপর চার্জ করে, তখন তুই কি বলবি? অ্যান্সার হবে নেট মিউনিসিপাল ভ্যালুর উপর মিউনিসিপাল ট্যাক্স চার্জ করে। নেট মিউনিসিপাল ভ্যালু। এবার নেট কি করে বের করবো? নেট কি করে বের করবো? নেট নেট মিউনিসিপাল ভ্যালু কি করে বের করবো? গ্রসের সাথে যদি 9/10 করে দিই তখন হয় নেট। এবার বলি স্যার নোটে লেখানো ছিল, আমি বলেইছি রেফার করেছি পেজ নাম্বারটা। দেখ সব নোটে লেখানো ছিল, পেজ নাম্বার রেফার করে দিচ্ছি, কত নম্বর পেজে লেখা ছিল দেখ। 100, তোরা সবাই 122 পাতা খোল, 122 পাতা খোল, সব পেয়ে যাবে। দেখিস তো 122 পাতা কোথায় গেল রে? এই দেখ, এই দেখ কি লেখা আছে এখানে, কি লেখা আছে? জিএমভি। দেখ জিএমভি, জিএমভি থেকে এনএমভি তুমি কি করে বের করবে? গ্রস থেকে কি করে নেট বের করবে? গ্রসের সাথে 9/10 গুণ করলে হয় নেট, তাই তো? বলছে গ্রস থেকে নেট কি করে বের করবে? তাহলে নেট বের করবো জিএমভির সাথে, জিএমভির সাথে যদি 9/10 করো তাহলে নেট বেরিয়ে যাবে। আর নেট থেকে গ্রস কি করে দেবো? উল্টে দেবো 10/9। মনে রাখতে হবে, ছোট ছোট জিনিস, ছোটটা জিনিস মনে রাখাটা সুবিধা। তোরা তোর মনে আছে, জানি না কতটা মনে আছে, 12 আমার প্রত্যেকটা এমসিকিউ দিত, পরীক্ষা এমসিকিউ দিত। গ্রস দিয়ে দিয়েছে, বললো গ্রস বলে দিলাম আমি তোমাকে 1,20,000 বড় নেট কত হবে, এরকম শর্ট কোশ্চেন আসতো, এমসিকিউ আসতো। তাহলে গ্রস থেকে কি করে নেট যাবো? গ্রস থেকে নেট যাওয়ার নিয়মটা কি বললাম বল? কত করতে হবে? কি করতে হবে? 9/8। আর নেট দিয়ে দিলে গ্রস করবো কি করে? 10/9, 10/9, 9/10 আর 10/9 মনে রাখতে হবে। আচ্ছা এখানে আরো একটু উপরে লেখা ছিল, দেখ কি লেখা ছিল, এই দেখ লেখা আছে এখানে কেএমডিসি। কেএমডিসি ফুল ফর্ম কি? কলকাতা মুম্বাই দিল্লি চেন্নাই। কলকাতা মুম্বাই দিল্লি চেন্নাই। আমাদের মেট্রো শহর কি কি? আমাদের ভারতবর্ষে 4টি মেট্রো শহর আছে। মেট্রো শহর, মেট্রো শহর মানে কি যেন ভাবিস, এখানে মেট্রো শহর তাকে মেট্রো শহর বলে, ঠিক আছে তো? মেট্রো সিটি, মেট্রো সিটি বলতে কেএমডিসি কে বোঝায়, মেট্রো সিটি, ঠিক আছে তো? কি কি? মেট্রো সিটিতে যদি বাড়িটা যদি মেট্রো সিটি হয় তাহলে কি করতে হবে? গ্রস মিউনিসিপাল, যেটাই বারবার বলছি, মেট্রো সিটিতে বাড়ি হলে গ্রস মিউনিসিপাল ভ্যালু। তার উপরে দেখ 1 নম্বর পয়েন্ট কি লেখা আছে? এনি কাইন্ড অফ ট্যাক্স, যে কোনো ধরনের ট্যাক্স will be calculate or কোন ভ্যালু লেখা আছে? নেট মিউনিসিপাল ভ্যালু। দেখিস পেয়েছিস কি যায়? তাহলে কি কি বললাম? মিউনিসিপাল ট্যাক্স কোন ভ্যালুর উপর চার্জ করতে হবে? নেট মিউনিসিপাল ভ্যালু। মেট্রো সিটিতে বাড়ি হলে কোন ভ্যালু লাগবে? গ্রস মিউনিসিপাল ভ্যালু। গ্রস দিতে কি করে নেট বের করতে হবে? 9/10 করে। নেট দিতে গ্রস কি করে করতে হবে? 10/9 করে। বাস এইটুকু জানা থাকলে অঙ্ক মিটে যাবে।
এই ছোট ছোট জিনিস তোকে জেনে রাখতে হবে। তাহলে বল মিউনিসিপাল ট্যাক্স কত ছিল এখানে? মিউনিসিপাল গ্রস ছিল হচ্ছে অঙ্কে 3 লাখ টাকা। এখানে লিখো 3 লাখ ইন্টু 9/10 করলে হয়ে যাবে নেট। তারপর কত পার্সেন্ট ছিল বল অঙ্কে মিউনিসিপাল ট্যাক্স? 10%। তাহলে কর 27,000। আর কিছু ইনফরমেশন দিয়েছিল অঙ্কে? কোনো ইনফরমেশন আছে অঙ্কে? আর কিছু বলেনি? এই তো আর কিছু বলেনি, তাহলে এটাই লিখে দে। কি লিখবি? 27,000। 3 লাখ থেকে 27 বাদ দিলে কত হবে? 2,73,000 হয়। এটা বুঝবে, এগুলো ডাউনলোড এখানে, এগুলো মনে রাখবি কিন্তু। তাহলে যেটা বেরোলো তাকে বলে কি? নেট, বলে নেট অ্যানুয়াল ভ্যালু। লিখবি লেস ডিডাকশন আন্ডার সেকশন 24। প্রথমে লেখ স্ট্যান্ডার্ড ডিডাকশন 30%। 2,73,000 উপর 30% কত হচ্ছে? 81,500। লাস্ট লিখবো ইন্টারেস্ট অন লোন। বলেছিল অঙ্কে কিছু ইন্টারেস্ট অন লোন কত টাকা ছিল বল? এই বাড়িতে ইন্টারেস্ট অন লোন 20,000 টাকা বলেছিল, লিখে দে 20,000 টাকা। তাহলে 1,01,900 একটু দেখে নে। 81,900 সঙ্গে 20,000 যোগ করলে 1,01,900। এবার 2,73,000 থেকে 1,01,900 বাদ দিলে কত হয়? 1,71,100। তাহলে এটা প্রথম বাড়িটা হলো অঙ্কটা। দ্বিতীয় বাড়ি করবো। দ্বিতীয় বাড়িটা কি ছিল বল? হাউস নাম্বার 2। সেলফ অকুপাইড ওন রেসিডেন্স। শুরু হয় কি দিয়ে? আগের অঙ্কটাই করলি, নেট অ্যানুয়াল ভ্যালু থেকে। কি ছিল? সেকেন্ড ঘরে লিখবো নীল। এর থেকে মাইনাস করবো কি? ডিডাকশন আন্ডার সেকশন 24 বলে কি লিখবো? ইন্টারেস্ট অন লোন। কত ছিল? 15,000। কত? কত ছিল? 15,000 টাকা। ইন্টারেস্ট অন লোন 15,000 টাকা। নীল থেকে 15,000 বাদ দিলে -15,000। অঙ্ক শেষ। বাদ দে, কত হচ্ছে? শেষ। 1,56,000 আছে। এখানে বলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এখন যে অঙ্কটা করবো সাম নাম্বার 23, ঠিক আছে তো? সাম নাম্বার 23 কি বলছে? মিসেস সোনিয়া সেন owns the following houses in Kolkata. Compute her income from house property for the academic year 24-25. সোনিয়া সেনের এই দুটো বাড়ি আছে, ঠিক আছে? কোথায়? কলকাতায় বাড়ি আছে। তো হাউস এটা মানে প্রথম বাড়িটা কি করবে? ভাড়া দিচ্ছি, আর দ্বিতীয় বাড়িটা নিজে থাকবে। তাহলে একটা লেট আউট আর একটা সেলফ অকুপাইড। তো অঙ্কটা স্টার্ট করাই যাবে, কিছু নেই অঙ্কটার মধ্যে, একই ধরনের অঙ্ক। তো প্রথমে দাগ কাট। রুপিসের 3টে ঘর কর। প্রথমে কি লিখবি? প্রথমে লেখ হাউস এ। প্রথমে লেখ হাউস এ। ব্র্যাকেটে কি লিখবি? লেট আউট ফর রেসিডেন্স। তো বাড়িটা কোন শহরে আছে? কলকাতায়। কলকাতায় বাড়ি হলে গ্রস মিউনিসিপাল ভ্যালু লাগবে, আর গ্রসটাই বলে দিয়েছে তোকে। গ্রস মিউনিসিপাল ভ্যালু লেখ। কত টাকা দিয়েছে? 2,40,000। তারপর কি বলে দেখ? ফেয়ার রেট লেখ। ফেয়ার রেট লেখ। কত টাকা? 2 লাখ। এই দুটোর মধ্যে বড় কোনটা? 2,40,000। এবার লেখ স্ট্যান্ডার্ড রেট।
কত টাকা দিয়েছে? 2,20,000। এই দুটোর মধ্যে ছোট কোনটা? 2,20,000, এখানে লেখ। সেকেন্ড ঘরে লেখ 2,20,000, হয়ে গেল? ঠিক আছে, যেটা বেরোলো তাকে বলে স্টেপ 1, রিজনেবল এক্সপেক্টেড রেট। রিজনেবল এক্সপেক্টেড রেট। এবার লেখ স্টেপ 2, অ্যানুয়াল রেন্ট। কত বলেছিল অঙ্কে অ্যানুয়াল রেন্ট? কোশ্চেন পর। ওখানে কোশ্চেনে তোকে অ্যানুয়াল রেন্ট বলেনি, দেখ কোশ্চেনে তোকে অ্যানুয়াল রেন্ট বলেনি, তোকে বলেছে রেট রিসিভড। তোকে কোশ্চেনে বলেছে কি রেট রিসিভ 2,16,000, দেখিস তো রেট রিসিভ কত বলেছে? 2,16,000। আর ভ্যাকেন্সি বলেছে 3 মান্থ। তার মানে তুই ভাড়া কিন্তু 12 মাসের পাসনি। ক মাসের ভাড়া পেয়েছিস? 9 মান্থের ভাড়া পেয়েছিস। তাহলে দেখ আমি যদি বলি 2,16,000 টাকা ভাড়া পেয়েছিস 9 মান্থে, তাহলে 12 মান্থে কত হবে করে দেখ। তাহলে এখানে লিখবি অ্যানুয়াল রেট, লিখবি 2,88,000। 2,16,000 ডিভাইড বাই 9 ইন্টু 12। ঠিক আছে তো? বোঝা গেল কি বললাম? 2,88,000, এই দুটোর মধ্যে বড় কোনটা? 2,88,000 লেখ। লিখবি কি স্টেপ 3, হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2। ঠিক আছে, এবার লিখবো কি লেস। হ্যাঁ, ওটা এরিয়া রেট আলাদা, তুমি দেখে নিয়েছো সব। মাইনাস দিব লস ডিউ টু ভ্যাকেন্সি। লস ডিউ টু ভ্যাকেন্সি, তাহলে কি হবে দেখ, এটা কত টাকা হবে বলতে পারবি? দেখ এই যে এখানে 2,88,000 ছিল কি অ্যানুয়াল রেট, আর 2,16,000 ছিল রেন্ট রিসিভ। দুটো মাইনাস করলে যেটা বেরোবে সেটা হচ্ছে লস ডিউ টু ভ্যাকেন্সি। ঠিক আছে, মাইনাস কর। 2,88,000 মাইনাস 2,16,000 কত হচ্ছে? 72,000 বাদ দিয়ে বল কত হচ্ছে? 2,16,000। এটাকে হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু। এটা হলো গ্রস অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে, বেরিয়ে 2,16,000। এবার লেখ, লেস দিয়ে লেখ মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner, paid by the owner। ঠিক আছে, কি লিখলাম? মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner। আগের অঙ্ক করানোর সময় বলছিলাম মিউনিসিপাল ট্যাক্স কোন ভ্যালুর উপর চার্জ করা হয়? নেটের উপর। নেট 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 নেট। অঙ্কে কি বলছে? গ্রস বলেছে। গ্রস কত বলেছে? 2,40,000। তাহলে এখানে লিখবো 2,40,000 ইন্টু 9/10 করলে এটা বেরোলো নেট। যা বেরিয়েছে বেরিয়েছে। কত পার্সেন্ট বলেছিল ট্যাক্স? ট্যাক্স কত পার্সেন্ট বলেছিল? ট্যাক্স দেখ কোশ্চেন পর, কোশ্চেনে কত পার্সেন্ট বলেছে ট্যাক্স? মিউনিসিপাল ট্যাক্স কত পার্সেন্ট বলেছে? 10% বলেছে, ইন্টু 10% করবো। ঠিক আছে, এত ঠিক আছে, এত ঠিক আছে। তারপরে আবার বলেছে ব্যাকেটে বলেছে কি 75% পেড। আমি কি বলেছিলাম? যত টাকা পেমেন্ট করবে তত টাকাই ছাড় পাবো। পে করেছি 75%, তাহলে ইন্টু 75% বোঝা গেল কি বললাম? আগের দিন কিন্তু বারবার বলেছিলাম প্রিভিয়াস ইয়ারে তুমি যত টাকা পেমেন্ট করবে তত টাকাই ছাড় দেবে। তাহলে এখানে 75 পে করেছি। এবার পুরো ক্যালকুলেশন করে বল কত বেরোচ্ছে? কত? 16,200। তাহলে 16,200 বাদ দিয়ে এটা হচ্ছে, তাকে বলে নেট অ্যানুয়াল ভ্যালু। বল। 1,91,000। আচ্ছা, 1,99,800 যেটা বেরোলো
তাকে বলা হয় নেট অ্যানুয়াল ভ্যালু। এবার কর মাইনাস দিয়ে লেখ ডিডাকশন আন্ডার সেকশন 24। ঠিক আছে, কি লিখবো প্রথমে? স্ট্যান্ডার্ড ডিডাকশন লেখ, স্ট্যান্ডার্ড ডিডাকশন 30% করে দে। দেখছি এটা করলে কত হবে? 1,99,800 ইন্টু 30%, তাই তো? কত বেরোচ্ছে? 9943। আর যে ইন্টারন্যাশনাল লোন বলে দিয়েছিল, প্রথম বাড়ি ইন্টারন্যাশনাল লোন কিছু বলেছিল? দেখ প্রথম বাড়ি তো ইন্টারন্যাশনাল লোন কিছু দেখা যাচ্ছে না, ওখানে যে একটা ইন্টারন্যাশনাল লোন অ্যাডজাস্টমেন্ট, একটা দ্বিতীয় বাড়ি। প্রথম বাড়ি কোনো ইন্টারন্যাশনাল লোন নেই, তাহলে ড্যাশ 59940। ঠিক আছে, 59940 লিখেছিস তো? কত বেরোচ্ছে বল? 1,39,860। ঠিক আছে, প্রথম বাড়ি কমপ্লিট হয়ে গেল, বোঝা গেল প্রথম বাড়ি। তাদের হাউস প্রপার্টি কোনো কিছু নেই, নর্মাল অঙ্ক। হাউস এ হয়ে গেল, হাউস বি করবো, ব্যাস অঙ্ক শেষ হবে। হাউস বি লিখবি কি সেলফ অকুপাইড? হাউস বি লিখবি কি সেলফ অকুপাইড? ঠিক আছে তো, সেলফ অকুপাইড শুরু হয় কোথা থেকে জানিস? কি বলেছিলাম? নেট অ্যানুয়াল ভ্যালু লেখ, লেখ নেট অ্যানুয়াল ভ্যালু। সেকেন্ড করে লিখবো নীল, এর থেকে মাইনাস কর ডিডাকশন আন্ডার সেকশন 24। প্রথমে লিখবো ইন্টারন্যাশনাল লোন, একটাই তো আসবে ইন্টারন্যাশনাল লোন। এটুকু ছোট্ট একটা অঙ্ক, ওয়ার্কিং স্পট মানে অ্যাডজাস্টমেন্ট করতে হবে তোকে। প্রথম এন্ট্রিতে পরে পড়ো, প্রথম ইনফরমেশন পরে পড়ো, সেকেন্ড ইনফরমেশন আগে পড়ো। সেকেন্ড ইনফরমেশন ইন্টারন্যাশনাল লোন বলেছে, বলছে হাউজিং লোন of rupees 20 lakhs was taken from State Bank of India at a 12% per annum interest for construction of house B on 1/7/2018। তাহলে কোশ্চেন পড়ে বুঝলাম লোন নেওয়া হয়েছে কবে? 1/7/18 লোন নেওয়া হয়েছে। লোন নেওয়া হয়েছে কবে বললাম? 1/7/18। এবার পর কনস্ট্রাকশন কবে কমপ্লিট হয়েছে? দ্য কনস্ট্রাকশন ওয়াজ কমপ্লিট উইদিন 2 years 36/2020। তাহলে লোন কবে নিয়েছে বলেছে, এবং বাড়িটা কবে কমপ্লিট সেটাও বলে দিয়েছে। কত টাকা লোন নিয়েছে বলেছে, তারপর কত পার্সেন্ট ইন্টারেস্ট সব বলেছে। কেন লোন নিয়েছে সেটাও বলে দিয়েছে। এন্টার লোন রিমেনিং আউটস্ট্যান্ডিং, মানে পুরো লোন টাকাটাই বাকি আছে। কিভাবে করবো? সবাই আগে যে অঙ্কগুলো করালাম ওই ডায়াগ্রাম আঁক, মনে পড়ছে? দেখে দেখে এই যে দাগ কাটলাম, মনে পড়ছে তো? প্রথমটা কি লিখবো? ডেট অফ লোন টেকেন, ডেট অফ লোন টেকেন। তো লোন নিয়েছিলাম কত তারিখে? বলেছে 1/7/18। 1/7/18। এখানে লিখলাম কনস্ট্রাকশন কমপ্লিটেড, কনস্ট্রাকশন কমপ্লিটেড। ডেট কত বলেছে? 36/2020। তার আগে 31 মার্চ ধরবো, 31 মার্চ 2020। এগুলো সব জেনে গেছিস, আর বলতে হবে না। দেখতে এগুলো সাজিয়ে নে। একে বলে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। লেখ প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। তাহলে কি হচ্ছে? প্রথমে 18-19, 18-19-এ কত বছর হচ্ছে বল? 9 মান্থ। 19-20-তে 12 মান্থ, তাই তো? টোটাল কত মাস হচ্ছে? 21 মাস। লোন নিয়েছিলি কত টাকা? 20 lakhs। কত পার্সেন্ট? 12% ইন্টু 21/12। পরে দেখ কত বেরোচ্ছে, পরে দেখ কত বেরোচ্ছে। 4,20,000। এই টাকাটা যে তুই ডিডাকশন পাবি ক বছর পাবি? ক বছর ধরে? 5 বছর ধরে ডিডাকশন পাবি, তাই তো? তাহলে এখানে করে দে 4,20,000 ডিভাইড বাই 5 কত হচ্ছে দেখ। তাহলে
প্রতিটা প্রিভিয়াস ইয়ারে 84 করে ডিডাকশন পাবি। এবার দেখ একটা শর্টকাট ট্রিক্স, কারণ দেখ এতগুলো তো অঙ্ক করলি, একটু লিখে লিখে করলি, এত লেখার দরকার নেই। তোর বাড়ি কমপ্লিট হচ্ছে কোন প্রিভিয়াস ইয়ারে বল দেখি, কোন বছর বাড়ি কমপ্লিট হচ্ছে বল, কোন বছর বাড়ি কমপ্লিট হচ্ছে? 20-21 তো, 20-21 ঠিক। তুই ক বছর ডিডাকশন পাবি? 20-21, 21-22, 22-23, 23-24 আর 24-25, এই তো 5 বছর পাবি। তোর দরকার কোন বছর? শুধু 23-24 দরকার। তাহলে দেখ তোকে দেখে লিখে দিচ্ছি, 23-24টাই করছি শুধু। 23-24-এ প্রি ইন্টারেস্ট কত হবে? প্রি তো 84,000 টাকা হবে, এটা বুঝেছিস তো? প্রি 84,000 টাকা হবে। প্রি 84,000 হবে, এটা বুঝে গেলাম। আর পোস্ট কত হবে? অত আগের অঙ্কগুলো যেমন এত বড় বড় করে লিখছি, তুই নাও লিখতে পারিস, ঠিক আছে তো? আর পোস্ট কত হবে? তুই কি কোনো লোন শোধ করেছিস? 1 টাকাও শোধ করেছিস না, তাহলে পুরো ইন্টারেস্ট হবে 20 লাখ টাকার উপর 12% কর। পোস্টে বসাবি 20 লাখ টাকার উপর 12%, ব্যাস এটাই তো হবে। 2,40,000, তাই তো? টোটাল কত হচ্ছে? 324,000, 3,24,000। বোঝা গেল 3,24,000 কি করে বেরোলো? কারোর যদি বুঝতে অসুবিধা হয় সেরকম লিখে লিখে করবো, ঠিক আছে? যদি কারোর বুঝতে অসুবিধা হয় লিখে লিখে করতে পারিস। কিন্তু এটা একটু দেখ, এইগুলো করা খুব ইজি, খুবই ইজি। যদি কখনো যদি দেখিস না লোন কিছু রিফান্ড করছে, তখন একটু করে করে দেখ। রিফান্ড করলে একটু দেখবি, নাহলে একটু অসুবিধা হবে। তো যাই হোক, তুই যখন অঙ্ক প্রচুর প্র্যাকটিস করবি তখন এটা হাতে চলে আসবে। তাহলে কত টাকা হলো ইন্টারেস্ট? রুল কি শিখেছিলাম? সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে কনস্ট্রাকশন পারপাসে লোন নিলে ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যায়? 2 লাখ টাকা। তাহলে 3,24,000 লিখতে পারবো না, জায়গায় লিখবো কত? 2 লাখ টাকা। ইন্টারেস্ট লোন লিখবো এখানে 2 লাখ টাকা, কারণ ম্যাক্সিমাম লিমিট 2 লাখ টাকা ছাড় পাওয়া যায়, মাইনাস 2 লাখ টাকা করে। এখানে ব্যাকেটে লিখে রাখলাম ইন্টারেস্ট লোন, ব্যাকেটে লিখে দেন, নাহলে বুঝতে অসুবিধা হবে। ম্যাক্সিমাম লিমিট ₹2 lakhs মাইনাস কর। এটা থেকে মাইনাস করে বল কত হচ্ছে? 60,140। এটাকে বলে লস পাও হাউস প্রপার্টি। অঙ্ক শেষ। আচ্ছা দাঁড়া, শেষ হয়নি অঙ্কটা। কিছু কাটতেও হবে না তোদের, কাটাকাটি করতে হবে না। শুধু লস পাও হাউস প্রপার্টি এখন লিখলাম না। তোদের এত অব্দি ওই 60,140 অব্দি ঠিক আছে, এতই ঠিক আছে। এরপরে একটা ইনফরমেশন করিনি আমরা, মনে পড়ে একটা ইনফরমেশন ছিল, এই 1 নম্বর পয়েন্ট ছিল এরিয়ার রেন্ট 45,000 হ্যাজ বিন রিসিভড ফর হাউস এ। তাহলে এরিয়ার রেন্ট, কোন বাড়ির এরিয়ার রেন্ট পাচ্ছিস বল? হাউস এর এরিয়ার রেন্ট 45,000 ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, নট ইনক্লুডেড ইন দ্য রেন্ট রিসিপ্ট। বলছে রেন্ট রিসিপ্টের মধ্যে এরিয়ার রেন্টটা নেই। দেখ, যদি প্রিভিয়াস ইয়ারে কোনো এরিয়ার রেন্ট পাওয়া যায়, পুরো টাকা আসে না, পুরো টাকা আসে না, যত টাকা পাওয়া যায় তার থেকে 30% ডিডাকশন করে আসে। তাহলে আমি পেয়েছি কত বল? 45, তার থেকে 30% কম আসে। লাস্টের লেখ আমি বলছি একটা কথা লেখ, তোকে লেখ রিকভারি অফ এরিয়ার রেট, লেখ রিকভারি অফ এরিয়ার রেট। একদম লাস্টে অঙ্ক শেষ হয়ে গেছে, তুই কোথায় লিখবি বল? হ্যাঁ হ্যাঁ, এই তো এখানে 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 লিখবো রিকভারি, এর পরে লিখবি লাস্টে লিখবি রিকভারি অফ এরিয়ার, এই কথাটা লিখতাম। কত টাকা পেয়েছি বল? 45,000 মাইনাস এই 45,000 মধ্যে 30%, বুঝতে পারলি কি করলাম এটা? মানে মোট কথা যত টাকা আছে তার 30% কম আসবে। বল ক্যালকুলেট করে বল কত? 31,500, তাই তো? এটা মাইনাস ছিল, এবার দেখ নেট কত বেরোচ্ছে। মাইনাস হবে কিন্তু, হ্যাঁ, 28,640। মানে এটা হবে লস ফ্রম হাউস প্রপার্টি। লস ফ্রম হাউস প্রপার্টি হবে 28,640। লাস্ট পয়েন্টটা বুঝতে পারলি? এরিয়া রেট, এরিয়া রেট বুঝতে পারলি? ভালো করে শুনে নে কিন্তু। এখানে কি ছিল? এখানে যে রিকভার করলাম, কি রিকভার করলাম? এই অঙ্কটায় কি রিকভার করলাম? এরিয়া রেট। কোন অঙ্কে এরিয়া রেট রিকভার করবে, তো কোন অঙ্কে এরিয়া রেট রিকভার করবে, ওই কোন অঙ্কে এরিয়া রেট রিকভার করবে, তো কোন অঙ্কে আনরিয়ালাইজড রেন্ট রিকভার করবে।
এরিয়া রেন্ট রিকভার করলে যা রুল, আনরিয়ালাইজড রেন্ট রিকভার করলে সেম রুল। রিকভার মানে মানে পুনরায় আবার টাকাটা পেয়ে যাচ্ছে। তো রিকভার করলে যত টাকা রিকভার করবে পুরো টাকা আসে না, 30% কম ডিডাক্ট করে আসে। তাই এখানে বললাম রিকভারি অফ এরিয়ার। এদের ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কোনো এই অঙ্কে এরিয়ার রেন্ট আছে, হয়তো নেক্সট অঙ্কে পেয়ে গেলে রিকভারি অফ আনরিয়ালাইজড রেন্ট, যত টাকা আছে তার থেকে 30% ডিডাক্ট করে আসে। বোঝা গেল কি বললাম? তো সব প্লাস মাইনাস করে দেখলাম, আমাদের লস বা হোল কত বের হচ্ছে 28,640। তো অঙ্কটা আমাদের এখানে শেষ হলো। আচ্ছা দেখ কত নম্বর অঙ্ক বললাম, পেজ নাম্বার 133, 133 পেজের 133 পেজের সাম নাম্বার 80। ঠিক আছে, তো কি বলেছে কোশ্চেনটা দেখ। এই অঙ্কটা 2012 এ এসেছিল অনার্সে, মিস্টার দেবাংশু মৌলিক। ঠিক আছে, তো ফার্নিশ দ্য ফলোইং ইনফরমেশন ফর দ্য প্রিভিয়াস ইয়ার 23-24। ঠিক আছে, তো ফর দ্য প্রিভিয়াস ইয়ার 23-24 কি বলেছে, বাড়িটা কি বলেছে, একটা দুর্গাপুরে আছে আর একটা কলকাতায় আছে। দুর্গাপুরে যে বাড়িটা আছে সেটা লেট আউট, আর কলকাতায় যে বাড়িটা আছে সেটা সেলফ অকুপাইড। ঠিক আছে, সমস্ত জিনিস বলে দিয়েছে, দেখ তোর জন্য এই অঙ্কটার মধ্যে সেমন কিছু। এবার বলেছে কি, বাড়িটা এই প্রথম বাড়িটা কবে স্টার্ট হয়েছে, প্রথম বাড়িটা কবে কমপ্লিট বলে দিয়েছে, দ্বিতীয় বাড়িটা কবে স্টার্ট হয়েছে কবে কমপ্লিট হয়েছে বলে দিয়েছে। ঠিক আছে, তো এবার বলছি গ্রস মিউনিসিপাল ভ্যালু বলে দিয়েছে, ফেয়ার রেন্ট বলেছে, অ্যানুয়াল রেন্ট বলেছে, স্ট্যান্ডার্ড রেন্ট বলেছে, ভ্যাকেন্সি বলে দিয়েছে 3 মান্থ, মিউনিসিপাল ট্যাক্স 10% বলেছে, রিপেয়ার্স পেড তো কোনো কাজে লাগে না বলেছি, লোন টেকেন ফর কনস্ট্রাকশন, লোনটা নিয়েছি 1 লাখ টাকা লোন নিয়েছি কনস্ট্রাকশন করার জন্য, এবার কবে লোন নিয়েছি ডেট বলে দিয়েছে। এবার আদার ইনফরমেশন বলেছে কি, ইন কেস অফ হাউস নাম্বার 1 মিউনিসিপাল ট্যাক্স ফর দ্য লাস্ট কোয়ার্টার রিমেন আনপেড, লাস্ট কোয়ার্টার টাকা আনপেড আছে, হোয়াইল আনপেড মিউনিসিপাল ট্যাক্স of rupees 475 for the year 2023 was paid during 23-24। ঠিক আছে, তো তো ঠিক আছে, অঙ্কটা সাজা, আরম্ভ কর। প্রথমে কি লিখবো, হাউস নাম্বার 1 লেখ, হাউস নাম্বার 1, প্রথমে লেখ হাউস নাম্বার 1। ঠিক আছে, তো প্রথমে লেখ হাউস নাম্বার 1, ব্র্যাকেটে কি লিখবি, লেট আউট, হাউস নাম্বার 1 ব্র্যাকেটে লিখবি লেট আউট। তো কি বলে দিয়েছে ওরা, ক্রস মিউনিসিপাল বলে একটা কথা বলে দিই, একটু মন দিয়ে শুনবি। আমি বারবার একটা কথা বলছিলাম, মেট্রো সিটিতে বাড়ি হলে কোন ইউনিট লাগে, ক্রস মিউনিসিপাল ভ্যালু। কিন্তু এই বাড়িটা কি মেট্রো সিটিতে আছে, এই বাড়িটা মেট্রো সিটি নেই, দুর্গাপুরে আছে। ঠিক আছে, তো তো বাড়িটা যদি মেট্রো সিটি থাকে তো ক্রস মিউনিসিপাল ভ্যালু হবেই, আর এখানে বাড়িটা মেট্রো সিটিতে নেই। এখানে কি দিয়েছে কোশ্চেনে, গ্রস মিউনিসিপাল ভ্যালু দিয়েছে, তো এখানেও গ্রস মিউনিসিপাল ভ্যালুই হবে, গ্রসই বসবে। ঠিক আছে, তো মানে মেট্রো সিটিতে বাড়ি হলে গ্রস এর একটা মিনিং আছে, আর মেট্রো সিটিতে যদি বাড়ি না হয়, ও কোশ্চেনে তোকে যেই মিউনিসিপাল ভ্যালু বলে দেবে সেটাই তুই লিখে দেবে। কি বললি না, বোঝা গেল? মেট্রো সিটিতে বাড়ি হলে তো গ্রস লিখতেই হবে, কোনো সন্দেহ নেই এখানে। কিন্তু যদি মেট্রো সিটিতে বাড়ি না হয়, এখানে যেমন দুর্গাপুরে আছে, দুর্গাপুর থেকে মেট্রো সিটির মধ্যে পড়ে না, কিন্তু কোশ্চেনে কি মিউনিসিপাল বলেছে, গ্রস, তাহলে গ্রস লিখবি। যদি কোশ্চেনে বলতো নেট, তাহলে নেট লিখতে। তো কোশ্চেনে শুধু মিউনিসিপাল বলতো শুধু মিউনিসিপাল লিখবি। বললাম, বুঝতে পারি তো, মানে এই গ্রস আর নেটের মিনিংটা কখন হবে জানিস তো, কলকাতা মানে মেট্রো সিটি হলে। বুঝতে পারলি, যদি মেট্রো সিটি না হয় তো কোশ্চেনে যেই মিউনিসিপাল লেখা থাকবে সেটাই তুই লিখে দিবি। ঠিক আছে, কোশ্চেনে যেই মিউনিসিপাল লেখা থাকবে সেই মিউনিসিপাল লিখে দিবি। কি বললাম, বোঝা গেল তো? তাহলে এখানে কোথায় আছে, মানে বাড়িটা কোন শহরে আছে, দুর্গাপুরে আছে। স্যার দুর্গাপুরে বাড়ি আছে, তাহলে কোশ্চেনে যেহেতু গ্রস বলেছে তুই গ্রসই লিখে দিবি। ঠিক আছে, তাহলে লিখ এখানে গ্রস মিউনিসিপাল ভ্যালু। ঠিক আছে, আর না হলে আরেকটা জিনিস মাথায় রাখতে পারিস, এটাও মাথায় রাখলে তোর হয়ে যাবে, মানে কোশ্চেনে যেই শহরই বলুক না কেন তুই গ্রসই দিবি। কি বললাম বুঝতে পারি, তাহলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কোশ্চেনে যাই বলুক না কেন তুই গ্রসই দিবি। কি বললাম বুঝতে পারলি, কোশ্চেনে তোকে যেই সিটি বলুক না কেন, সে মেট্রো সিটি বলুক বা কি আদার সিটি বলুক, তোকে নিতে হবে গ্রসই নিতে হবে। এখন যদি বলিস স্যার, যদি কোশ্চেনে নেট দিয়ে দেয়, একটু ভালো করে বুঝ ব্যাপারটা, কিছু কথা বলছি একটু মন দিয়ে শোন। আমি কি বললাম, কোশ্চেনে যাই দিক সবসময় তুই গ্রস মিউনিসিপাল ভ্যালু নিবি, কোশ্চেনে যাই বলুক, কোশ্চেনে যাই বলুক, যেই সিটি বলুক না তুই গ্রস নিবি। এবার ধর স্যার কোশ্চেনে নেট বলে দিয়েছে, বল সিটি কি বলেছে, সিটি কি বলেছে,
সিটি কি বলেছে, যে সিটি যদি মেট্রো সিটি হয়, ধর ধর কোশ্চেনে বলে দিয়েছে মেট্রো সিটি বলে দিচ্ছে তোকে, কোশ্চেনে বলেছে মেট্রো সিটি, কোশ্চেনে তোকে মেট্রো সিটি বলে দিয়েছে, আর কোশ্চেনে নেট বলে দিয়েছে, তাহলে মেট্রো সিটি থাকলে কোন ভ্যালু লাগে? ক্রস, হয়ে গেল, অ্যান্সার পেয়ে গেল। এবার কোশ্চেনে বলেছে নন মেট্রো সিটি, তোকে দিয়েছে গ্রস, তুই বলেছিস আপনার গ্রসই লিখবি, কিন্তু স্যার কোশ্চেনে গ্রসের জায়গায় যদি নেট দিয়ে দেয়, তাও গ্রস লিখ, টাকাটা কোনটা লিখবি? নেটের টাকাটা লিখবি। আমি তোকে একটু ইনফরমেশন দিচ্ছি, দেখ এখানে ধর কোশ্চেন ধর নেট বলে দিয়েছে 1 লাখ, সাপোর্ট নেট মিউনিসিপাল বলেছে 1 লাখ টাকার, বাড়িটা কোথায় আছে? ধর দুর্গাপুরে বাড়ি আছে, বাড়িটা আছে দুর্গাপুরে। শুনছিস তো? উদাহরণ এক্সাম্পলটা বুঝতে পারছিস তো? তোর কোশ্চেনে বলেছে নেট মিউনিসিপাল ভ্যালু 1 লাখ টাকা, আর বাড়িটা কোথায় আছে কি? দুর্গাপুরে আছে, নন মেট্রো সিটি। তাহলে আমি কি বলেছিলাম, অঙ্ক শুরু করবো কোন মিশনে দিয়ে? গ্রস দিয়ে। সবসময় গ্রস লিখবি। তাহলে তুই গ্রস মিশনে কত লিখ? আমি বলবো তুই 1 লাখ টাকাই লিখ, কারণ মেট্রো সিটি যদি না হয়, গ্রস আর নেটের মধ্যে কোনো ডিফারেন্স, ডিফারেন্স তখনই হবে মেট্রো সিটি থাকলে। বুঝতে পারলি কি বললাম, নাকি বুঝিস কি বললাম? কথাটা মাথায় রাখিস, কিন্তু যে কথাটা বললাম, যদি মেট্রো সিটি হয় তখন গ্রস আর নেটের মধ্যে ডিফারেন্স, আর মেট্রো সিটি যদি না হয় তাহলে গ্রস আর নেট সেম। এটা মাথায় রাখবে, বুঝতে পারলি কি বললাম? এটা মনে রাখতে, অনেকে এই জায়গাটা একটু পাজল হয়ে যায়, একটু গন্ডগোল করে ফেলে, এটা বুঝতে অসুবিধা কি বললাম, বুঝতে পারলি? আমি আবার বলছি, বারবার বলছি, শুনে নি, যদি মেট্রো সিটি থাকে তখন গ্রস আর নেটের মধ্যে একটা মিনিং আছে, আর যদি মেট্রো সিটি না থাকে, যে গ্রস সেই নেট। বুঝতে পারলি তো? মেট্রো সিটি যদি না থাকে কোশ্চেনে, যেমন এখানে কি নন মেট্রো আছে, যে গ্রস সেই নেট, তোকে হয়তো পাজল করতে পারে। যেমন তার বললো বাড়িটা আছে দুর্গাপুরে, বাড়িটা আছে দুর্গাপুরে, আর তোমাকে নেট বলে দিয়েছে, ঠিক আছে তো? তখন কি করতে হবে? নেট দিয়ে দিয়েছে, স্যার আমাদের গ্রস করতে হবে, নেট আর গ্রস সেম, এটা মাথায় রাখতে হবে। যখনই বাড়ি করবি, অঙ্ক করবি, কিছু অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করে আমি বলে দেবো, ঠিক আছে? তাহলে কি লিখবো এখানটায়? এখানে কি লিখলাম? গ্রস মিউচুয়াল কত লিখবো তাহলে বল? তাহলে এখানে বাড়িটা কোন শহর আছে? দুর্গাপুরে, তো দুর্গাপুরে আছে। আর আমি কি বলেছিলাম, সবসময় কোন ভ্যালু লিখবো অঙ্কন করতে? গ্রস লিখবো, গ্রস। তাহলে এখানে গ্রস বলে দিয়েছে কত? 30,000 টাকা, তাই এখানে 30,000 টাকা লিখবো, কিন্তু এখানে যদি নেট বলতো, যেই টাকাটা বলতো সেই টাকাই লিখে দিবি, ঠিক আছে? কারণ গ্রস আর নেটের মধ্যে কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে? তারপর লেখ ফেয়ার রেট, ফেয়ার রেট কত বলেছে বল? বল। 60,000। বড় কোনটা দুটোর মধ্যে? 60,000। এবার লেখ স্ট্যান্ডার্ড রেট, কত বল স্ট্যান্ডার্ড রেট বল? 55,000। ছোট কোনটা? 55। এটা হচ্ছে স্টেপ 1। কি লিখবো? রিজনেবল এক্সপেক্টেড রেট। স্টেপ 2 কি লিখবো? অ্যানুয়াল রেট। কোশ্চেনে বলে দিই সুন্দরভাবে, বল অ্যানুয়াল রেট কত বলেছে অঙ্কে? 72,000 লিখেছে, 72। দুটোর মধ্যে বড় কোনটা? 72। এটাকে লিখবি স্টেপ 3। কি লিখবো? হায়ার অফ স্টেপ 1 and স্টেপ 2, হায়ার অফ স্টেপ 1 and স্টেপ 2। লিখবি লেস লস ডিউ টু ভ্যাকেন্সি। কি লিখলাম? লস। কি লিখলাম বল? লেস লস ডিউ টু ভ্যাকেন্সি। ক মাস ভ্যাকেন্ট ছিল বল অঙ্কে? 3 মাস ভ্যাকেন্ট ছিল। তাহলে তুই বল না, অ্যানুয়াল রেট তো 72,000 টাকা ছিল, তাই অ্যানুয়াল মানে ক মাস? 12 মাসে 72,000 টাকা, তাহলে 3 মাসে কত? 54,000 টাকা। এটাকে লেখ, কি লিখবি? গ্যাপ গ্রস অ্যানুয়াল ভ্যালু। এবার এর থেকে কি লিখবি? মিউনিসিপাল ট্যাক্স or any other tax
paid by the owner, municipal tax or any other tax paid by the owner. কোশ্চেন পড়ে বল, কোশ্চেনে মিউনিসিপাল কি বলেছিল দেখি একটু পড়, কোশ্চেনটা পড়। মিউনিসিপাল ট্যাক্স কত বলেছিল বল? 10% অফ মিউনিসিপাল ভ্যালু। তাহলে আমার মিউনিসিপাল কত ছিল এখানে? কোনো কোনো মানে কোনো রকম চিন্তা ভাবনা করার বিষয় নেই, কিন্তু বিভিন্ন রকম চিন্তা ভাবনা হয়। এখন তুই বলতে পারি স্যার আপনি যে নোট লিখিয়েছেন ওখানে লেখা আছে মিউনিসিপাল ট্যাক্স কার উপর চার্জ করা হয়? এবার তো বললাম নেটের উপর। মিউনিসিপাল ট্যাক্স নেটের উপর চার্জ করা হয়। দেখ বারবার বলছি এই গল্পগুলো শুধুমাত্র মেট্রো শহরের ক্ষেত্রে হয়। মিউনিসিপাল ট্যাক্স কার উপর চার্জ করা হয়? নেটের উপর, একদম ঠিক। কিন্তু এখানে মিউনিসিপাল এখানে কত আছে? গ্রস কত আছে বল? আরে এখানে কত টাকা হবে? 30,000 টাকার উপরই তোকে চার্জ করতে হবে। এটা তোকে মাথায় রাখ, ঠিক আছে? মিউনিসিপাল ট্যাক্স কার উপর চার্জ করতে হবে? নেটের উপর চার্জ করতে হবে ভাই। যে গ্রস সেই তো নেট। দুর্গাপুর তো যে গ্রস সেই তো নেট। তাহলে আমি বলতে পারি না 30,000 টাকাই নেট? এটা মাথায় রাখতে হবে। তাহলে কি লিখবো? 30,000 টাকা ইন্টু কত পার্সেন্ট বল? 3,000 টাকা হলো। তারপর কি বলেছে? 10% তো চাপানো হয়ে গেল। এবার নিচে কি বলছে? হাউস নাম্বার 1 এ মিউনিসিপাল ট্যাক্স ফর দ্য লাস্ট কোয়ার্টার আনপেড আছে। বছরে কটা কোয়ার্টার হয় জানিস? 4টে। তার মধ্যে একটা কোয়ার্টার আনপেড আছে। তাহলে কটা কোয়ার্টার দিয়েছিস? 3/4 হবে। বলতে পারি তো? তাহলে এখানে লিখবো ইন্টু 3/4। ঠিক আছে? তারপর কি বলেছে? পর বলছে লাস্ট কোয়ার্টারে যে টাকাটা বাকি ছিল সেটা, অর্থাৎ আগের বছরে যে 472 টাকা বাকি ছিল সেই টাকাটা এবছর দিয়ে দিয়েছে, 23 দিয়েছে। তাহলে প্লাস হবে 472। কোণে যেটা হবে না এর সাথে 472 টাকা যোগ। কত? 2,000। 51,275। যেটা বেরোলো তাকে বলে নেট অ্যানুয়াল ভ্যালু। যেটা বেরোলো তাকে বলে নেট অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে? যেটা বেরোলো তাকে বলে নেট অ্যানুয়াল ভ্যালু 51,275। ঠিক আছে? এর থেকে মাইনাস করবো কি? ডিডাকশন আন্ডার সেকশন 24, স্ট্যান্ডার্ড ডিডাকশন। 51,275 উপর 30% কত হচ্ছে? 15,883। আর হচ্ছে ইন্টারেস্ট অন 83, 15,883, 15,883। কত? 383, 15,383। ঠিক আছে তো? আর ইন্টারেস্ট অন লোন করো। ইন্টারেস্ট অন লোন, দেখ কি বলছি ইন্টারেস্ট অন লোন। এই দেখ তুই প্রথম বাড়িটা করার জন্য কত টাকা লোন নিয়েছিস? 1,00,000 টাকা লোন নিয়েছিস। কত টাকা লোন? 1,00,000 টাকা লোন নিয়েছিস। কত পার্সেন্ট ইন্টারেস্ট? 8% ইন্টারেস্ট। ঠিক আছে? এবার দেখ ওই ছকটা সাজাতে হবে তোকে। মনে হচ্ছে কোন ছকটা? এখানে একটু ছোট করে সাজাই। লোন নিয়েছিস কবে বল? লোন নেওয়ার ডেট কবে বলেছে? 30 সেপ্টেম্বর 15 এই তারিখে লোন নিয়েছে। আর বাড়ি কমপ্লিট হয়েছে কবে প্রথম বাড়িটা? হ্যাঁ 15 মার্চ 2017। যেদিন বাড়ি কমপ্লিট হয়েছে তার আগে 31 মার্চ কত হবে? 31 3 16। তাহলে কতদিন লাগলো বাড়িটা করতে? দেখ এই তারিখ থেকে এই তারিখ অব্দি কমাস হচ্ছে 3 আর 3 6 মাস, তাই তো? 30 নয় 15 থেকে 31 দিন 16 কমাস হয় 6 মান্থ। করে দেখ, ক্যালকুলেট কর এবার। লোন নিয়েছিলি কত টাকা?
1 লাখ টাকা লোন নিয়েছিলি, কত 1 লাখ টাকা লোন নিয়েছিলি, কত পার্সেন্ট সুদ ছিল এখানে? ইন্টারেস্ট কত পার্সেন্ট ছিল? 8%। কত মাসের ইন্টারেস্ট? 6 মাসে, 6/12, তাহলে কত হচ্ছে? 8,000 হাফ 4,000 টাকা, এই তো 4,000 টাকা। এবার বল, আমাদের যে ইয়ার্ড করতাম কোন কোন সাল থেকে, যে বছর বাড়ি কমপ্লিট কোন বছর বল? বাড়ি কমপ্লিট হচ্ছে 17-এ, তাহলে কত হবে? 17, 18, 19, 20, 21, 22, সরি 21, 22। কিছু করতে হবে তোদের? এটা শুনে নে, এটা বুঝে নে। আমি বলেছিলাম যে বছর বাড়ি কমপ্লিট হবে সে বছর থেকে তুমি ডিডাকশনটা পাও। তো বাড়ি কমপ্লিট 17-18-তে, তা 5 বছর মানে এত অব্দি ডিডাকশন পাবে ফ্রি। কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার কত? 23-24। 23-24 কি প্রিন্ট কোনো টাকা আছে? না, প্রিন্ট কোনো টাকা, যা আসবে পুরোপুরি পোস্টের টাকা। তাহলে পোস্টের টাকা কত? 1 লাখ টাকা লোন নিয়েছিস, 8%, 8,000 টাকা ইন্টারেস্ট। বুঝতে পারলি ব্যাপারটা কি বললি? নিশ্চয়ই বুঝতে পেরেছি এটা কি বললাম এটা? আমাদের কোন বছর থেকে ডিডাকশনটা পাবো? কোন বছর থেকে ডিডাকশন পাবো? যে বছর বাড়ি কমপ্লিট হয়েছে। বাড়ি কমপ্লিট হয়েছে কোন বছর বল? 15, 3, 17, 17-18-তে বাড়ি কমপ্লিট হয়েছে। তা 17-18, 18-19, 19-20, 20-21, 21-22, এই 5 বছর তুই ডিডাকশন পাবি, প্রিন্ট ডিডাকশন 5 বছর পাবি। তাহলে আর আমাদের বছর কোনটা? 23-24। 23-24 কি প্রিন্ট ডিডাকশন পাবো? না, পাবো না, শুধু পোস্টের ডিডাকশন পাবো। তা পোস্ট কত? 1 লাখ টাকার 8%, 8,000 টাকা। ঠিক আছে তো? তো এটা তোকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? তাহলে এখানে কত লিখবি? ইন্টারেস্ট লোন 8,000 টাকা। বুঝতে পারিস তো? শুধু 1 লাখের 8%, 8,000 টাকা। বুঝতে পারিস 8,000 টাকা কি করে হলো? লজিক বুঝেছিস সব? তাহলে 15 আর 8, 23,383। 23,383। কর। 27,000 809, 27,892। বুঝলি? পার্টটা অল্প একটু বাকি, 2 লাইন বাকি। এবার কি হবে? হাউস নাম্বার 2, সেলফ অকুপাইড। তুমি লিখবো কি? নেট অ্যানুয়াল ভ্যালু দিয়ে শুরু হবে। সেকেন্ড ঘরে লিখবো নীল। ঠিক আছে? সেকেন্ড ঘরে লিখলাম কি? নীল। এর থেকে মাইনাস করবো কি? শুধুমাত্র ইন্টারেস্ট লোন, সরি ডিডাকশন লিখতে পারে। ডিডাকশন আন্ডার সেকশন 24। শুধুমাত্র ইন্টারেস্ট লোন হয়। দেখ কত টাকা হবে ইন্টারেস্ট লোন? এমনিতে বোঝা যাচ্ছে এটা 16,000 হবে ইন্টারেস্ট লোন, বাট দেখি লোনটা নিয়েছিস কবে? দেখ তো ভালো করে, কিছু করতে হবে, রাফ করতে মুখ হবে এটা। লোন নিয়েছিলাম 1/6/21-এ, তাই তার বাড়ি কমপ্লিট হয়েছে কবে বল? 20-3-22। তো দেখ 1/6/21 যদি লোন নিস আর 20-3-22-এ বাড়ি কমপ্লিট হয়েছে, 20-3-22 যদি বাড়ি কমপ্লিট হয় তাহলে তার আগে 31 মার্চ মানে কত হবে? 31-21। 31-21 তো, আর তুই লোন নিয়ে 1/6/21-এ। বুঝতে পারছিস ব্যাপারটা কি বলতে চাইছি? ধর এখানে ছোট করে দেখাচ্ছি, এটা হচ্ছে ধর 1/6/21, আর বাড়ি কমপ্লিট হয়েছে ধর কত এখানে? 20-3-22, তার আগে 31 মার্চ মানে কত? 31-3-21। তার মানে কি তুই বুঝতে পারছিস ব্যাপারটা কি? জিনিসটাই কেমন অড লাগছে। কেননা তোর লোন নিজে 1/6/21 আর কাউন্ট করতে হচ্ছে 31-3-21, মানে এই নিয়মটা কোনো কাজই হলো না। মানে এই যে প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের রুলটা কোনো কাজই হবে না। নর্মালি কাজ হবে এখানে, 2 লাখ টাকা লোন নিয়েছি তার উপর 8% সুদ দিতে হবে। বুঝতে পারলি তো? মানে কনসেপ্টটা বোঝার চেষ্টা করিস। তোর বাড়ি কমপ্লিট হচ্ছে 20 মার্চ 2022-তে, তাহলে তার আগে 31 মার্চ কত? মানে 2021-এ। তুই তো লোন নিয়েছিস জুনে, কি করে সম্ভব? এ তো হচ্ছে না। তো এক্ষেত্রে শুধুমাত্র পোস্ট ইন্টারেস্ট, এখানে প্রি ইন্টারেস্টের কোনো প্রশ্নই উঠছে না। এখানে প্রি ইন্টারেস্টের কোনো প্রশ্নই উঠছে না। এমনি এমনি দেখেও বোঝা যাচ্ছে প্রি ইন্টারেস্ট হবে না, কারণ তুই তোর বাড়িটা কবে কমপ্লিট হয়েছে একটু ভাব।
ঠিক আছে? তো তোর বাড়ি কমপ্লিট 20/3/22 তাহলে তোর 22/23 সুদ দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে কত? 22 বাড়ি কমপ্লিট হচ্ছে, তাহলে 22/23 ইন্টারেস্ট দিতে হবে কত? পুরো 2,00,000 8% 16,000 টাকা। 23 কত দিবে? 16,000 টাকা দিতে হবে। জাস্ট এখানে ইন্টারেস্ট হলো 16,000। নীল থেকে 16 বাদ দিলে -16,000। অ্যান্সার হচ্ছে 11,819। এটা হচ্ছে ইনকাম অফ। এটা বুঝতে পারলি? এরকম চার্ট ভিতরে করার দরকার হয় না, কারণ যেদিন আমার বাড়ি কমপ্লিট হচ্ছে তার আগে 31st মার্চ যেই তারিখে পড়ছে, লোনটা নিয়ে তারপরে দিয়েছে, তো হতে পারে না। এই বলে দিলাম। তো দেখ, পেজ খুলেছিস, সাম নাম্বার 6, হ্যাঁ, সাম নাম্বার 6 কোশ্চেনটা পড়ছি, দেখ। মিস্টার সুদীপ্ত রয় ইজ দ্য ওনার অফ 2 হাউসেস ইন কলকাতা। সুদীপ্ত রয় কলকাতায় কটা বাড়ির মালিক বলেছে দেখ। ঠিক আছে, বল। আমিও পড়বো, তোরাও পড়বি, ভালো লাগবে বেশ শুনতে, তাড়াতাড়ি হবে অঙ্ক। সুদীপ্ত রয় কলকাতায় 2টো বাড়ির মালিক। হাউস প্রপার্টির অঙ্ক যখনই করবো তোকে সিটি পড়তে হবে, সিটি, কোন সিটিতে বাড়ি দিয়েছে, সিটিটা খুব ভাইটাল হাউস প্রপার্টি করার সময়, সিটি। এখানে বলে দিয়েছে সিটি, দেখ কলকাতা শহরে বাড়ি আছে, কটা বাড়ি আছে? 2টো বাড়ি। এই একটা প্রথম বাড়ি, এটা দ্বিতীয় বাড়ি, ঠিক আছে। ফেয়ার রেন্ট তোকে অঙ্কে বলে দিয়েছে, তোকে বলেছে কি গ্রস মিউনিসিপাল ভ্যালু বলে দিয়েছে। একটা কথা বলে দিই, আমি আগের দিন বলেছিলাম, আমি আবার আজকে বলবো, মেট্রো সিটিতে যদি বাড়ি হয় তখন আমার লাগবে গ্রস মিউনিসিপাল ভ্যালু। কে বললো না লাগবে? কি বললাম? আরো দুবার বলি, মনে কর, মনে রাখ। মেট্রো সিটিতে বাড়ি হলে গ্রস মিউনিসিপাল ভ্যালু লাগে। আবার বলছি, মেট্রো সিটিতে বাড়ি যদি মেট্রো সিটিতে হয় তখন গ্রস মিউনিসিপাল ভ্যালু লাগবে। তাহলে এখানে বাড়িটা কোথায় আছে? কলকাতা, মানে মেট্রো সিটি। মেট্রো সিটিতে বাড়ি হলে কি লাগবে? গ্রস মিউনিসিপাল ভ্যালু। দেড়ই দিয়েছে, কোনো সমস্যা নেই। স্ট্যান্ডার্ড রেন্ট দিয়েছে, অ্যানুয়াল রেন্ট দিয়েছে, ভ্যাকেন্ট দিয়ে দিয়েছে, মিউনিসিপাল ট্যাক্স বলে দিয়েছে, ঠিক আছে তো। তারপর রিপেয়ার অ্যান্ড মেনটেন্স, এটা বেকার দিয়েছে, এটা কোনো কাজে লাগে না, এটা কোনো কাজে লাগে না। রিপেয়ার অ্যান্ড মেনটেন্স এক্সপেন্স বেকার দিয়েছে, কোনো কাজে লাগে না। মিউনিসিপাল ট্যাক্সের নিয়ম কি বলেছিলাম? মিউনিসিপাল ট্যাক্স ডিডাকশন হওয়ার 2টো কন্ডিশন আছে, 2টো কন্ডিশন। একটা কি, মিউনিসিপাল ট্যাক্স পেড করতে হবে কাকে? কি বলেছেন? মিউনিসিপাল ট্যাক্স পেড করতে হবে ওনারকে, ওনারকে, ওনার মানে বাড়ির মালিককেই দিতে হবে। স্যার যদি টেনেন্ট দিয়ে দেয়, টেনেন্ট মানে ভাড়াটিয়া, ভাড়াটিয়া দিলে কোনো ডিডাকশন পাওয়া যায়। টেনেন্টকেই দিতে হবে, সরি ওনারকে দিতে হবে। এবং প্রিভিয়াস ইয়ারে তুমি যত টাকা পেমেন্ট করবে তত টাকায় ডিডাকশন পাবে। এই ছোট ছোট কথা মনে রাখতে হবে, ছোট ছোট কথা তোর ক্লাস 12 করে এসেছিস, সেগুলো আবার জাস্ট ঝালাই করে, বুঝতে পারলি? এবার কিছু লোন নিয়েছিল, তার গল্প বলেছে, এটা পরে পড়ে নেবো, ঠিক আছে তো। এখানে কি বলেছিল দেখ, এখন লাস্ট লাইনটা পড়ে। হাউস নাম্বার 1 কি লেট আউট, মানে হাউস নাম্বার 1টা লেট আউট দিয়েছে, লেট আউট। আর কি বলেছে? হাউস নাম্বার 2 বলেছে ওন রেসিডেন্স। ব্যাস, 2টো বাড়ির অঙ্ক করে দিই, এক্ষুনি করে দিচ্ছি। তাহলে তোরা সবার প্রথম দাগ কাট, অ্যামাউন্টের 3টে ঘর কর, 1টা 2টো 3, দাগ কাটা কমপ্লিট, এবং করবে, ঠিক আছে। আরম্ভ করে ফেল, কিছু নেই, কোনো সমস্যা হবে না। চ প্রথমে বলে বলে করবি। হাউস নাম্বার 1 সবার প্রথম লিখবো কি? হাউস নাম্বার 1 প্যাকেটে কি লিখবো বল? লেট আউট, তাই তো? কি রে বল, বলেছিলাম তো প্রথম বাড়িটা কি ছিল? লেট আউট ছিল। আরম্ভ কর, কোনো সমস্যা নেই, আমি আছি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। লেট আউট ফর, যাকে ভাড়া দিয়েছিলাম সে কি ব্যবসা করবে নাকি থাকবে বলেছিল, কোশ্চেনটা পর। হাউস নাম্বার 1 কি বলেছিল? লেট আউট টু আ টেনেন্ট ফর বিজনেস পারপাস, লেট আউট ফর বিজনেস, লেট আউট ফর বিজনেস। তাহলে প্রথমে কি লিখবো? যেহেতু বাড়িটা মেট্রো সিটি, মেট্রো সিটিতে বাড়ি হলে কি মিউনিসিপাল লাগে এই মতো বললাম, বল। মেট্রো সিটিতে বাড়ি হলে কোন মিউনিসিপাল ভ্যালু লাগে? গ্রস না নেট? গ্রস লাগে, মনে রাখতে হবে, এগুলো তোকে মনে রাখতে হবে তো। গ্রস মিউনিসিপাল, গ্রস মিউনিসিপাল ভ্যালু, বল। টাকাটা কত বলেছে বল? 6 নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্ক তো করছি তো, হ্যাঁ। কত টাকা বলছে? গ্রস 70,000, প্রথম ঘরে লিখবো 70,000 টাকা, ঠিক আছে। ঠিক তার নিচে লিখতে হয় ফেয়ার রেট। কোশ্চেন পড়ে বল, কোশ্চেনে ফেয়ার রেট কত টাকা দিয়েছে? 80,000। এবার বল এই দুটোর মধ্যে বড় কোনটা? 80,000 লিখে দিলাম, আরম্ভ কর, ঠিকঠাক করে কর। এবার লিখবো স্ট্যান্ডার্ড রেট। কত টাকা বলেছে বল স্ট্যান্ডার্ড রেট? 60,000। এই 80 আর 60-এর মধ্যে ছোট কোনটা? 60,000। এটা সেকেন্ড ঘরে লিখে দেবে, ঠিক আছে। যেটা বেরোলো তাকে কি বলে জানিস তো? স্টেপ 1 লেখ।
স্টেপ 1 দিয়ে লেখ রিজনেবল, এক্সপেক্টেড রেট। স্টেপ 2 দিয়ে লেখ, কি বললাম, স্টেপ 1 হলো এটা, এবার স্টেপ 2 দিয়ে কি লিখবি, অ্যানুয়াল রেট, প্রত্যেকে লেখ অ্যানুয়াল রেট, প্রত্যেকে লেখ অ্যানুয়াল রেট, অ্যানুয়াল রেট, বললাম তো। তাহলে অ্যানুয়াল রেট কোশ্চেন পড়ে বল কত টাকা দিয়েছে, সেকেন্ড ঘরে লিখবো 90,000। তাহলে এই দুটোর মধ্যে বড় কোনটা হলো, 90,000 হয়ে গেল। স্টেপ 3 কি লিখবো, হায়ার অফ স্টেপ 1 and স্টেপ, কি লিখবো, হায়ার অফ স্টেপ 1 and স্টেপ 2, আবার বলছি হায়ার অফ স্টেপ 1 and স্টেপ 2 লিখে দিলাম। এবার লিখবো কি, লেস লস ডিউ টু ভ্যাকেন্সি, তাহলে বল, এই যে প্রথম বাড়িটা ছিল, প্রথম বাড়িটা কি পুরো 12 মাসই ভাড়া দিয়েছি, 12 মাসই কি ভাড়া দিয়েছি, দেখ 12 মাসের মধ্যে 2 মাস ভ্যাকেন্ট ছিল, মানে 2 মাস ভাড়া দিইনি, 10 মাস ভাড়া দিয়েছি। তার মানে এই যে 90,000 টাকাটা কত মাসের টাকা আছে, 12 মাসের। তাহলে 2 মাসের কত, এটা বের করতে হবে তো। 90,000 ইন্টু 2/12 করে দেখ কত বেরোচ্ছে, 90,000 ইন্টু 2/12 কত বেরোচ্ছে বল, 15,000। 90 থেকে 15 বাদ দিলে কত হবে, 75,000। যেটা বেরোলো তাকে বলে গ্রস অ্যানুয়াল ভ্যালু। যেটা বেরোলো তাকে বলে গ্রস অ্যানুয়াল ভ্যালু। বুঝতে পারছিস তো, এগুলো কিন্তু আগের ক্লাসে করা ছিল, তোর তো এগুলো কোন ক্লাসে করি, 12 করে এসেছিস তো, জাস্ট কিছুই শেখার নেই এখানে কিন্তু, মানে 12 যদি তোর হাউস বডি ভালো করে থাকিস সেখানে শেখার কিছু নেই, তো সেম টু সেম অঙ্ক আছে, হ্যাঁ তো 75,000 হয়ে গেল। এরপরে কি লিখতাম মনে আছে, বলতে পারবি, লেস, পাতা উল্টে দেখতে হচ্ছে তো, তো খুব খারাপ জিনিস। আমি বলেছিলাম এগুলো পড়ে আসতে, বাড়িতে একবার রিড করে আসতে। আর কি বলেছিলাম, বাড়িতে একটা দুটো অঙ্ক প্র্যাকটিস করতে, বাড়িতে যত অঙ্ক প্র্যাকটিস করবি তোর এমনি ফরম্যাট মুখস্থ হয়ে যাবে, অঙ্ক প্র্যাকটিস কর মুখস্থ হয়ে যাবে। মাইনাস দিয়ে লিখবো কি, মিউনিসিপাল ট্যাক্স, লেখ মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner, কত টাকা মিউনিসিপাল ট্যাক্স, কত বলেছে দেখ, মিউনিসিপাল ট্যাক্স কোশ্চেন বলেছে কত, মিউনিসিপাল ট্যাক্স 3,000 না, বলে 3,000 পেড, তাহলে বাদ দিয়ে কত হবে, 72,000। যেটা বেরোলো তাকে বলে নেট অ্যানুয়াল ভ্যালু, হয়ে গেল। এর থেকে লেখ, মাইনাস দিয়ে লেখ লেস ডিডাকশন আন্ডার সেকশন 24, ডিডাকশন আন্ডার 24 কি লিখবো প্রথমে, স্ট্যান্ডার্ড ডিডাকশন, প্রথমে লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন কত, এই 72,000 উপর 30% কত, হ্যাঁ 21,600 প্রথম ঘরে লিখবো। তারপরে ঘরে লিখবো ইন্টারেস্ট অন লোন, ঠিক আছে, কি লিখবো তারপরে ঘরে, ইন্টারেস্ট অন লোন, লেখ ইন্টারেস্ট অন লোন, তারপরে ঘরে লিখ ইন্টারেস্ট অন লোন। ইন্টারেস্ট অন লোন, দেখেন ইন্টারেস্ট অন লোনটা শেখাবো আমরা, অ্যাকচুয়ালি আমি তোদের বলে দিচ্ছি, হাউস প্রপার্টি যারা ধর ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পড়ছে, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ছিল আগে, ক্লাস 12 হাউস প্রপার্টি ছিল, জানিস তো হাউস প্রপার্টি ছিল, সেই হাউস প্রপার্টি এখানে আছে। ওখানে একটা কনসেপ্ট ছিল না, ক্লাস 12 যারা পড়েছে হাউস প্রপার্টি, সেই কনসেপ্টটাই, সেটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন, ওটাই ভালো করে শিখতে হবে, আর বাকি পুরোনো জিনিস, ঠিক আছে। এবার বলি স্যার, কারণ যদি ক্লাস 12 ধরুন আমাদের কস্ট ট্যাক্স ছিল তাদের জন্য আমি আগের ক্লাসটা করালাম,
ওই একটাই অঙ্ক, একটা অঙ্ক ভালো করে করলে যে কোনো অঙ্ক পারা যাবে, যে কোনো অঙ্ক পারা যাবে, কিন্তু তোকে করতে হবে ক্লাস, ঠিক আছে? তো ক্লাসগুলো করতে হবে। দুটো দুটো তিনটে অঙ্ক বাড়িতে হাতে ধরে প্র্যাকটিস করলে তুই করতে পারবি। যাই হোক, যেটা বলছিলাম, ইন্টারন্যাশনাল লোনের কনসেপ্টটা বুঝবি ভালো করে। অনার্সে যদি পড়িস, ইন্টারন্যাশনাল লোন দেবেই দেবে পরীক্ষায়, প্রতি বছর দেয়। এটাই ভালো করে বুঝে যাস, আর কোনো টাফ জিনিস নেই। দেখ পড়ছি, কি লেখা আছে দেখ, প্যারা চেঞ্জ করে দেখ, কি লেখা আছে কোশ্চেনের নিচে, অন 1/7/2020, ডেট কবে বলেছে? অন 1/7/2020। তো বই জানিস না আজকে? এখন একটু ট্যাক্সটা রেডি করে নিচ্ছি, ট্যাক্সটা এগিয়ে দিচ্ছি। অন 1/7/2020 মিস্টার রয় টুক আ লোন। এত তারিখে মিস্টার রয় লোন নিয়েছে। কত টাকা লোন নিয়েছে? 10 lakhs লোন নিয়েছে। এবার লোন নিলে লোনের উপর ইন্টারেস্ট দিতে হবে। কত পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হয়েছে বলছে? 12% পার আনাম, মানে বছরে 12%। কেন লোন নিয়েছিল? আমি আগের দিন বলেছিলাম একটা কথা, লোনটা তিনটে পারপাসে লোন নেওয়া যায়, তাই তো? PCR, পি ফর কি বলেছিলাম? পারচেজ, সি ফর কনস্ট্রাকশন, আর ফর রিপেয়ার্স। এই তিনটে পারপাসে লোন নিলে আমি ডিডাকশন পাবো। তাহলে এখানে কি পারপাসে লোন নিয়েছি দেখ, বলে দিয়েছে, কনস্ট্রাকশন পারপাসে লোন নিয়েছি, তাহলে ডিডাকশন পাবো অবশ্যই, কোনো সমস্যা নেই। ফর কনস্ট্রাকশন অফ হাউস নাম্বার 2, অর্থাৎ এই লোনটা নিয়েছি কোন বাড়ির জন্য বল? কোন বাড়ির জন্য লোন নিয়েছি? হাউস নাম্বার 2 করার জন্য লোন নিয়েছি, 1 নম্বর বাড়ির জন্য লোন নিয়েছি। ঠিক আছে, বলছে বাড়িটা কমপ্লিট হয়েছে কবে? 1/6/22 বাড়ি কমপ্লিট হয়েছে। অ্যাজ অন 31st March 2024। এত অব্দি হয়ে গেল, এত অব্দি একটা পার্ট বুঝতে পারলাম। আচ্ছা, তারপর বলছে অ্যাজ অন 31st March 2024 দ্য লোন রিমেন আনপেড। এটাও ঠিক আছে। হি অলসো পেড 5,000 ইন্টারন্যাশনাল লোন টেকেন ফর পারচেসিং হাউস নাম্বার 1। ঠিক আছে, হাউস নাম্বার 1 মন দিয়ে শুনবি কি বলছি, হাউস নাম্বার 1 কেনার জন্য লোন নিতে হয়েছিল। এবার লোন নিলে তার উপর ইন্টারেস্ট দিতে হবে। কত টাকা ইন্টারেস্ট বলেছে বল? 5,000 টাকা। তার মানে একটু বুঝতে পারলাম, প্রথমবারের ইন্টারেস্ট বলেছে 5,000। বাহ, প্রথমবারের ইন্টারেস্ট তোকে বলে দিয়েছে, কিছু করতে হবে। তো ডাইরেক্ট ওখানে 5,000 টাকা বসিয়ে দিই। কি বললাম বুঝতে পারলি? যে ইন্টারেস্ট লোন এখানে কত বসাবো? 5,000। বুঝতে পেরেছিস তো? কত হচ্ছে? 26,600 বাদ দিয়ে বল কত হচ্ছে? 25,400। পুরো কমপ্লিট হাউস নাম্বার 1 হয়ে গেল। বোঝা গেল কি বললাম? কি রে, বুঝতে পেরেছিস প্রত্যেকে? হাউস নাম্বার 2 কি লিখবো? হাউস নাম্বার 2। আচ্ছা, হাউস নাম্বার 2 কি ছিল বল? সেলফ অকুপাইড, তাই তো? দেখ, ফর ওন রেসিডেন্স লেখ, সেলফ অকুপাইড ফর ওন রেসিডেন্স। প্রথমে কি দিয়ে শুরু করতে হয়? আগের দিন বলেইছিলাম এগুলো, নেট অ্যানুয়াল ভ্যালু দিয়ে শুরু করতে হয়। লেখ নেট অ্যানুয়াল ভ্যালু। কি লিখবো? নেট অ্যানুয়াল ভ্যালু। কি লিখলাম বল? নেট অ্যানুয়াল ভ্যালু। কি লিখবো? সেকেন্ড ঘরে লিখবো নীল। নেট অ্যানুয়াল ভ্যালু বলে লিখবো সেকেন্ড ঘরে নীল। এর থেকে মাইনাস করবো কি? ডিডাকশন আন্ডার সেকশন 24। সবার প্রথম কি লিখবো বল? সরি, ভুল করে লিখে দিয়েছি এটা। ইন্টারন্যাশনাল লোন, একটাই হবে ইন্টারন্যাশনাল লোন। সেলফ অকুপাইড বাড়িতে শুধুমাত্র ইন্টারন্যাশনাল লোন হয়। ব্যাস, এটা ক্যালকুলেট করে লিখবো টাকাটা, অঙ্ক শেষ হয়ে যাবে। ঠিক আছে, এটাই করবো ওয়ার্কিংস। এবং এই ওয়ার্কিংসটা খুব ইম্পর্টেন্ট, বারবার বলবো, বাড়িতে যখনই প্র্যাকটিস করবি ইন্টারন্যাশনাল লোন, নিজে নিজে করার চেষ্টা করবি কতটা পারছিস। সেটা কি দেখ, দাগ কাটছি, যেটা আগের দিন মনে পড়ে একটা দাগ কেটে কয়েকজন লাস্টে একটা অঙ্ক করালাম। প্রথমে লিখবো, এখানে লিখবো ডেট অফ লোন টেকেন। লেখ, প্রত্যেকে লেখ, এরকম দাগ কাট, ডেট অফ লোন টেকেন। আর বইটা সামনে রাখ, বইটা সামনে রেখে দেখে বল লোনটা যে নিয়েছিস কত তারিখে, তারিখ বলেছিল দেখ, 1/7/2000। এই তারিখে লোন নিয়েছি, এখানে লিখে দিলাম 1/7/2000। সরি, 2020 তো, 1/7/2020 তারিখে লোন নিয়েছি। ঠিক আছে, এই তারিখে কি লিখে এখানে দাগ দিচ্ছি, এখানে লিখবো কনস্ট্রাকশন। কি লিখবো? কনস্ট্রাকশন। বলতে পারি কি লিখবো? কনস্ট্রাকশন কমপ্লিটেড। কনস্ট্রাকশন কমপ্লিটেড। তাহলে বাড়িটা কবে কমপ্লিট হয়েছে বল? ডেট বল? 1/6/2020। বোঝা গেল কি বললাম? এই তারিখে কি লিখলাম বল? এই তারিখে লিখলাম কবে লোন নিয়েছি, লোন নেওয়ার ডেট লিখলাম। আর এদিকে লিখলাম কি? কত তারিখে বাড়িটা কমপ্লিট হয়েছে, কত তারিখে বাড়িটা কমপ্লিট হয়েছে লিখে দিলাম। ঠিক আছে, এইবার এখানে একটা মাঝখানে একটা দাগ কাট।
অর্থাৎ যেদিন বাড়ি কমপ্লিট হবে, যেই দিন থেকেই তো, বা আরো খুব ভালো করে যদি বলি, যে বছর বাড়ি কমপ্লিট হবে, যে বছর বাড়ি কমপ্লিট হবে সেই বছর 31 মার্চ, বুঝতে পারিস তো? তো বাড়ি কমপ্লিট কোন বছর বল? 1/6/22। তাহলে সেই বছর 31 মার্চ মানে কবে? 31/3/22 হবে। এখানে লিখবো 31/3/22। তাহলে এই যে সময়কালটা, এই যে এখান থেকে এই সময়কালটা, এটাকে বলা হয় প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুই যদি বা তোরা যদি অনার্সের স্টুডেন্ট হোস, এই কনসেপ্ট ফাইনাল পরীক্ষায় আসবে আসবে আসবে। সুতরাং ভালো করে প্র্যাকটিস করবি, এটা আসবেই। কিন্তু এই হাউস প্রপার্টির মধ্যে যদি কোনো ক্রিটিক্যাল পোর্শন থাকে সেটা হচ্ছে এটা, এছাড়া কোনো ক্রিটিক্যাল নেই। এটা ভালো করে একবার দুবার তিনবার হাতে ধরে প্র্যাকটিস করবে। এই ছবিটা ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করে নিলে অঙ্কগুলো হয়। এটাকে কি বলে বল? প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। কি লিখলাম? প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। দেখিস তো কি লিখলাম বল? প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। তাহলে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড কোনটা? এই সময়কাল থেকে এই সময়কাল। আমি আগের দিন একটা কথা বলেছিলাম, অনেকে যারা তার লেম্যান ল্যাঙ্গুয়েজ যে কথাটা বলা হয়, যে এমনি নর্মাল সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলে ও হয়তো বলবে যে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড এখান থেকে এত। এই তো আমি আগের দিন বলেছিলাম, অনেকে বলবে প্রি যে ট্যাক্সের কথা বলছি না, নর্মাল কোনো একটা নর্মাল লোককে জিজ্ঞাসা করলে বলবে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড এই তারিখ থেকে এই তারিখে, নর্মাল লোক বলবে। কিন্তু ফর দ্য ট্যাক্স পারপাস ট্যাক্স বলছে না, আমরা প্রি কনস্ট্রাকশন পিরিয়ড বলবো এই সময়কাল থেকে এই সময়কাল। এমনি প্রি মানে কি জানিস তো? প্রি মানে তো আগে, কনস্ট্রাকশন করার আগে। তাহলে কনস্ট্রাকশন করার আগে মানে এই সময়টা হয়, তাই না? হিসাব তো বলে এত অব্দি হওয়া উচিত। কিন্তু ইনকাম ট্যাক্স বলছে না, যে বছর বাড়ি কমপ্লিট হবে তার আগে 31 মার্চ এই সময়কালটাকে বলো প্রি কনস্ট্রাকশন। এটা আমি আগের দিন বারবার একটা কথা বলেছি। তাহলে এই সময়কালে কতদিন হচ্ছে বল, হিসাব করে বল তোরা। এখানে লিখছি 20-21। 20-21 কত বছর হচ্ছে? 20-21 9 মাস, তাই তো? 20-21 9 মাস হচ্ছে তো? বুঝতে পারছিস 20-21 9 মাস কি করে হয়? 6 আর ওইদিকে 3, 9। 20-21 9। আর 21-22, 21-22 কমাস হচ্ছে বল? পুরো 12 মাস। ঠিক আছে, 21-22 12 মাস। তাহলে টোটাল কত হলো? 21 মাস হয়ে গেল। আর একটা কথা তোদের আমি বলে দিই, এখন তোরা বলিস স্যার পোস্ট পিরিয়ড কাকে বলে? প্রি পিরিয়ড বলেছিলাম তাকে দিন। পোস্ট পিরিয়ড কাকে বলে মনে পড়ছে? কি বলেছিলাম? পোস্ট পিরিয়ড, পোস্ট পিরিয়ড শুরু হবে এরকম সময়কাল থেকে, এই এখান থেকে তো আমি তো এত অব্দি ইন্টারেস্ট চাচ্ছি প্রি বললে। তাহলে পোস্ট শুরু হবে এখান থেকে। স্যার কতদিন অব্দি? যতদিন না পর্যন্ত লোন শোধ হবে। তুই বল, আজকে তুই ব্যাংকে থেকে একটা লোন নিস, কতদিন সুদ দিবি? কতদিন পর্যন্ত সুদ দিবি? যতদিন না লোন শোধ হবে। তো এখানে কোথাও বলেছে লোন কবে শোধ করেছিস? কিছু বলেছে? এখন আমি বুঝতে পারছি না, এই পরে পড়বো। এখানে বলেছে, দেখ কিছু বলেছে? লোন রিপেড হয়েছে 31/3/24। লোন রিপেড হয়েছে 31/3/24 সালে। আচ্ছা বলেই দিচ্ছে স্যার লোন রিপেড কবে হয়েছে? 31/3/24। স্যার আমি মনে করলাম এটা হচ্ছে 31/3/24। স্যার আনপেড লেখা আছে তো। কি লেখা আছে? আনপেড আছে। রিমেইন আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আনপেড আছে, আনপেড আছে, সরি আনপেড আছে, মানে পেড হয়নি এখন। তার মানে এরকম কন্টিনিউ কাল ধরে চলতে থাকবে, ইন্টারেস্ট দিতেই হবে। আরে ভাই তুই ব্যাংকের থেকে 10 লাখ টাকা লোন নিয়েছিস, তুই যতদিন না পর্যন্ত লোন শোধ হবে ততদিন তোকে ইন্টারেস্ট ঢুকতেই হবে। কি এটা জানি তো আমরা? লোনের অ্যামাউন্ট যদি শোধ করতে না পারে তাহলে ইন্টারেস্ট দিয়ে যেতে হবে। তাহলে স্যার ইন্টারেস্ট কতদিন হবে দিতে হবে? এটা আমি কন্টিনিউ করতে হবে, আমি পুরো করতে পারছি না, কারণ আমি কি করে জানবো কতদিন হবে? বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে পোস্ট কাকে বলে? এখান থেকে শুরু হবে পোস্ট, এটাকে বলা হয় পোস্ট পিরিয়ড, পোস্ট কনস্ট্রাকশন পিরিয়ড। আচ্ছা, আরেকটা কথা, তোদের একটা গল্প বলে দিই। সেই গল্পটা কি? এই যে এই কনসেপ্ট, এই যে ইন্টারন্যাশনাল লোনের কনসেপ্টটা না, এই কনসেপ্টের রুলটা কি বলছে? আগে যে রুলটা বলিনি, আমি একবার বলে দিচ্ছি। যেদিন তুমি লোন নেবে, ভালো করে শুনবি কথাটা, যেদিন তুমি লোন নেবে এবং লোন নেওয়া 5 বছরের মধ্যে বাড়ি কমপ্লিট করতে হবে। কি বললাম? যেদিন লোন নেবে, লোন নেওয়ার 5 বছরের মধ্যে বাড়ি কমপ্লিট করতে হবে। বুঝতে পারলে? কি বুঝতে পারলে? এখন তো বলি স্যার যদি 5 বছরের জায়গায় যদি 2 বছর বাড়ি কমপ্লিট করি, ভালো তো, করতেই পারো। তুই যেদিন লোন নিবি, লোন নেওয়ার 5 বছরের মধ্যে যদি বাড়িটা কমপ্লিট করতে পারিস তাহলে ম্যাক্সিমাম 2 লাখ টাকা ছাড় পাওয়া যায়। এটা রুল বলেছে সেলফ মোবাইল বাড়ির ক্ষেত্রে। কিন্তু যদি 5 বছরের বেশি সময়কাল চলে যায় তাহলে কিন্তু সেই কনসেপ্ট কন্ডিশনটা কাজে লাগে। মানে এখানে পরিষ্কারভাবে রুলে বলা আছে, যেদিন লোন নেবে, লোন নেওয়ার 5 বছরের মধ্যে বাড়িটা কমপ্লিট করতে হবে। যেদিন লোন নেবো সেই লোন নেওয়ার 5 বছরের মধ্যে বাড়িটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে তো? তো এখানে তুই দেখ, তুই কন্ডিশন করতে হবে। তুই লোন নিয়েছিস
1/7/20 তাহলে তুই কত দিনের মধ্যে বাড়িটা কমপ্লিট করতে পেরেছিস? 21 মাস। 21 মাসের মধ্যে বাড়ি কমপ্লিট করি, 5 বছর মানে 60 মান্থ। 60 মান্থের মধ্যে বাড়ি কমপ্লিট করতে পেরেছিস কি পারিস নি? ঠিক আছে তো, 60 মান্থের মধ্যে বাড়ি কমপ্লিট করতে হবে, এটা রুল, সেটা মাথায় রাখতে হবে। এইবার কি করব, ধর আমি এই সময়কাল মানে এই সময়ে কত ইন্টারেস্ট হবে সেটা বের করছি। কি করে হবে? লোন কত নিয়েছি বল, লোন কত নিয়েছি বল, কত পার্সেন্ট দিতে হবে? শুনুন 12% প্রতি বছর। তাহলে তুই কত মাসে শোধ দিসনি? 21 মাসে। তাহলে ঘর 21/12 করে দেখ, 2,10,000 লেগে দেখ তো কত টাকা শোধ দিসনি বল। 2,10,000, তাই তো? প্রি পিরিয়ড কত ছিল হিসাব করে দেখ, এটা ক্যালকুলেশন করলাম, আমি কিছু শিখাইনি এখানে। কত আছে? 2,10,000। আর আরেকটা কথা বলেছিলাম, এবার কি বলেছিলাম, এখানে একটা কথা লিখেছিলাম, আমাকে মনে করার চেষ্টা কর, এখানে লিখেছিলাম ইয়ার, মনে পড়ছে তো? তারপর এখানে লিখেছিলাম প্রি, তারপর এখানে লিখেছিলাম কি পোস্ট, তাই তো? তারপর এখানে লিখেছিলাম কি টোটাল, ইয়ার প্রি পোস্ট টোটাল। এখানে ইয়ার কোন বছর থেকে আরম্ভ করতে বলেছিলাম মনে করাচ্ছি, শোন, আগের দিন বলেছিলাম কিন্তু। তোর কোন বছর বাড়ি কমপ্লিট হয়েছে বল, কোন প্রিভিয়াস ইয়ার বাড়ি কমপ্লিট হয়েছিল, কোন বছর বাড়ি কমপ্লিট হয়েছে? 22-23, নট 22, 22-23, 22-23 বাড়ি কমপ্লিট হচ্ছে, 1/6/22 মানে 22-23। তাহলে যে বছর বাড়ি কমপ্লিট হবে সে বছর লে 22-23, পরপর 5 বছর 23-24, 24-25, 25-26, 26। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? যে বছর বাড়ি কমপ্লিট হবে সে বছর থেকে 5 বছরই লিখ। আচ্ছা, তোর কত টাকা ইন্টারেস্ট বাকি ছিল? কত টাকা ইন্টারেস্ট বাকি ছিল? 2,10,000। এই টাকাটা 5টা ইনস্টলমেন্টে মানে 5টা পার্টে ডিডাকশন পায়, 5টা পার্ট, আগের দিন বলেছিলাম 5টা পার্টে, 5টা পার্টে। তাহলে 2,10,000 এই 5টা পার্টে ডিডাকশন পাই, তাহলে একটা পার্টে কত হচ্ছে? 42 করে, 42 করে হচ্ছে, 42,000 টাকা করে। তাহলে এখানে লিখবো 42,000, এখানে লিখবো 42,000, এখানে লিখবো 42,000, এখানেও লিখবো 42,000, এখানেও লিখবো 42,000। বুঝতে পারলি তো? তোর প্রি পিরিয়ডে ইন্টারেস্ট বাকি ছিল 2,10,000, ঠিক আছে? এই 2,10,000 টাকা ইন্টারেস্ট তুই ডিডাকশন দিবি। কোন বছর থেকে ডিডাকশন পাওয়া শুরু হবে? যে বছর বাড়ি কমপ্লিট হবে সেই বছর। বাড়ি কমপ্লিট হচ্ছে 22-23, এখান থেকে হবে। ক বছর ডিডাকশন পাবো? 5 বছর, 5 বছরের বেশি পাবে না। তো এখানে 5 বছরই করবো। দেখ আমি 26-27,000 পর কিন্তু 27,000 লিখে লিখেছি, আমি লিখে দিই। আচ্ছা, ইন্টারেস্ট পোস্ট পিরিয়ড। আচ্ছা, তুই কি লোনের একটা টাকাও শোধ করেছিস? 10 লাখ টাকা লোন নিয়েছিস, একটা টাকাও কি শোধ করি বলেছিস যে আমি এত টাকা শোধ করেছি, কিছু বলেছিস? 1 টাকাও শোধ করিস, তাহলে তোকে ইন্টারেস্ট কতই দেবে প্রতি বছর? তোর প্রতি বছর কত করে ইন্টারেস্ট দেবে বুঝতে পারছিস তো? বললি প্রতি বছর কত করে ইন্টারেস্ট দিতে হবে? ভাই 10 লাখের 12%, 1,20,000 করে সুদ দিতে হবে। তাহলে এবছরও 1,20,000 সুদ দিতে হবে, এবছরও 1,20,000 দিতে হবে, এবছরও 1,20,000, যত ইন্টারেস্ট শোধ হবে তত দিয়ে যেতে হবে। আমাদের প্রিভিয়াস ইয়ার কোন সালটা বল, এইগুলোর মধ্যে আমাদের প্রিভিয়াস ইয়ার কোনটা? 23-24, আর 23-24 টোটাল কত হচ্ছে? 1,62,000। 1,60,000 মেন অঙ্কে কত আসবে ইন্টারেস্ট? 1,62,000 আসবে। এটাই শিখতে হবে, এটাই তোকে শিখতে হবে। বাকি কোন বছর কি আমার জানার দরকার, মেনলি আমার 23-24 কত ইন্টারেস্ট? 1,62,000। এখানে লিখবো, তিন থেকে 1,62,000 বাদ দিলে কত? মাইনাস 1,62,000। যোগ কত কি এটা থেকে মাইনাস কর, 45,400 থেকে 1,60,000 মাইনাস কর, কত গেল? 45,400 থেকে 1,60,000 মাইনাস কর, 116600 11,66,00 থেকে এটা মাইনাসে বেরিয়ে দেখ, মাইনাসে বেরোচ্ছে। মাইনাসে বেরোলে কত হবে? এটাকে বলে লস ফর হাউস হোল্ড।